দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তৃণমূল নেত্রী রাজধানী সফর ঘিরে রাজনীতির উত্তাপ। মঙ্গলবার বিরোধী জোটের বৈঠকে যোগ দেবেন মমতা। পাশাপাশি বুধবার রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি যে গেরুয়া রং করতে হবে, আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করবো? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়। এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে আর রং করতে হবে বিজেপি কালার, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে, এই জন্য যাচ্ছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেই পারেন, রাজনীতি করতে গেলে লাভ হবে না। মমতার দিল্লি সফরকে কটাক্ষ দিলীপের, পাল্টা আক্রমণ জয়প্রকাশ মজুমদারের। তো মাঝে মধ্যে যাওয়া উচিত। কেন যাচ্ছেন, কি ব্যাপার, নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? মাঝে মধ্যে দেখা করা উচিত, দিয়ে সমস্যার সমাধান করা উচিত। কিছু নেই, মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে বাংলার পাওনা আদায় করতে। দিলীপ বাবুরা কেন্দ্রীয় বিজেপিতে খেতাব পাওয়ার জন্য হিন্দি ভাষীদের ভজনা করছেন, বাঙালির স্বার্থ ভুলে গিয়ে বাংলার স্বার্থ ভুলে। সংসদ হামলায় মুখ খুললেন প্রধানমন্ত্রী। হামলার 3 দিন পর মুখ খুললেন নরেন্দ্র মোদী। বললেন, সংসদে হামলা গুরুতর বিষয়, এই ঘটনাকে ছোট করে দেখা উচিত নয়। এও বললেন, অযথা বিতর্কে জড়ানো উচিত নয়, তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন। নয়া সংসদ ভবনের নিরাপত্তায় গাফিলতি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তা স্বীকার করেছেন। সংসদের নিরাপত্তা গাফিলতি নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। It's a security lapses. Home Minister already admitted that. And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter. We don't compromise any security matter. It is the great lapses for the new parliament. প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন, তদন্ত করাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। গ্রেফতার বেশ কয়েকজন, তার মধ্যে বাংলার বিজেপি নেতারা বারবার সংসদ হামলার ঘটনার সঙ্গে বং কানেকশন খুঁজছেন, নিশানা করছেন তৃণমূলকে। শনিবারের পর রবিবারও দিলীপ ঘোষের গলায় সেই একই সুর। দিলীপকে পাল্টা নিশানা কুণালে। হয়ে যাচ্ছে নাকি সারা দেশে এবং দুনিয়াতে আতঙ্কবাদী উগ্রপন্থী সাপ্লাই করবে, দেশ বিরোধী গতিবিধি এখান থেকে ষড়যন্ত্র হবে। আর বড় বড় কথা বলছেন ওনারা। আজ যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হয়েছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসি কে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশ বিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড়। সংসদে যারা ঢুকেছে তার ছোটবেলায় কোন এলাকায় থাকতো, কোন কোন শহরে থাকতো, কার সঙ্গে ছবি আছে, এগুলো বড় কথা নাকি ঢুকলো কিভাবে, বিজেপি সাংসদের পাস নিয়ে ঢুকলো, সেইটা তো আসল কথা। সেই যদি অন্য কোনো দলের সঙ্গে তার ছবি থাকে, তার জীবনী শুনে আমরা কি। এ রাজ্যের বিজেপি নেতারা বারবার সংসদ হামলার ঘটনার সঙ্গে বাংলার যোগ খুঁজছেন, নিশানা করছেন তৃণমূলকে। এর জবাবও রবিবার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না, বাংলার সঙ্গে কোনো যোগ নেই। সংসদ হামলার নিরপেক্ষ তদন্ত হোক, এমনটাই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই। এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা করে দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। সংসদে হামলায় ধৃত ললিত ঝা তার সংগঠনে তৎপর হয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও। বিভিন্ন জেলায় যোগাযোগ বাড়ায় ললিত ঝারা। তখনই খোঁজ মেলে দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার। হিমাংশুকে ঘাটাল দাসপুরে সংগঠন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। সংসদ হামলার পরেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান হিমাংশু। এই সংগঠনের আসল উদ্দেশ্য কি, শুরু তদন্ত। আমার ললিত ঝায়ের সম্পর্কে কোনো পরিচিতি নাই। নীল আইচের সাথে এই ফেসবুক মাধ্যমে যোগাযোগ, ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়। যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুভাষ সভার সভাপতি বা একটা পদে আছে। বড়দিনের আগে বড় খবর, 7 বছর পর সুখবর পেলেন পার্শ্ব শিক্ষকরা। তাদের জন্য উচ্চ প্রাথমিকের 10% নিয়োগ সংরক্ষণ। 14,339 শূন্য পদের মধ্যে 1,433 পদে চাকরি। দীর্ঘদিন ঝুলে থাকা মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট। এবং মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্যারা টিচারদের পক্ষে এই রায় ঘোষণা করলেন এবং রাজ্য সরকারের পলিসি সেইটাকেই উনি মান্যতা দিলেন
এবং এই রুল 8(4) এইটাই সাংবিধানিকভাবে বৈধ এবং এটা আইনত বৈধ এবং এটা প্যারা টিচাররাই একমাত্র এই ধারাতে এবং এই সংরক্ষণের আওতায় এই প্যারা টিচাররা আসবে এবং তাদের জন্য 10% রিজার্ভ করা থাকবে আপার প্রাইমারি স্কুলে। অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট ইন আপার প্রাইমারি স্কুল only reserved for the 10% para teachers. বন্ধ দমদম দক্ষিণেশ্বর মেট্রো চলাচল। থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগের সমস্যায় বন্ধ মেট্রো চলাচল। 1:52 থেকে বন্ধ দমদম দক্ষিণেশ্বর মেট্রো চলাচল, তবে স্বাভাবিক নোয়াপাড়া থেকে কবি সুভাষ মেট্রো চলাচল। খারাপ রেকের জন্য নয়, এটা থার্ড রেলে একটা প্রবলেম হয়েছে, বিদ্যুৎ একটা কানেকশনটা যাচ্ছে না বলেই আমরা বরানগর এবং দক্ষিণেশ্বরে এই দুটি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করাতে পারছি না। আমাদের এখন ট্রেন চলাচল করছে সেটা হলো নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত। আমরা এই থার্ড রেলের কাজ শীঘ্রই শেষ করতে পারবো বলে, মেরামতি কাজটা শীঘ্রই শেষ করতে পারবো বলে আশা করছি। তখন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে, একটু সময় লাগবে। বারুইপুরে খুন তৃণমূল কর্মী, বাড়ি থেকে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম সাইদুল শেখ। বিজেপি ও সিপিআইএমের বিরুদ্ধে অভিযোগ, খুনের অভিযোগ অস্বীকার বিরোধীদের। গ্রেফতার 12, রাজনৈতিক তরজা তুঙ্গে। টেনে নিয়ে গিয়ে মারধর শুরু করে দিয়েছে। আমি ওখানে কেউ নেই, আমি চেয়েছি ফলাতে ওদের বলছে আমার বাচ্চার জন্য তো ছেড়ে দে, কিছু মতে তারা ধরে না, যে যেরকম মেরেছে রড লাঠি ছোটা যেরকম মেরেছে নাক দিয়ে গল করে রক্ত, মাথা ফেটে ভর্ত হয়ে গেছে। আমার বাবা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে, ওই নিয়ে ওদের ঝামেলা হয়েছে, তুই গাড়ি লাভালি কেন? আমার বাবা বলেছে এটা কি তোদের মাঠ? বলেছে হ্যাঁ আমাদের মাঠ। এখানে বাবা তখন বলেছে যে আমার এখানটা আমার বড় দাদারও জায়গা আছে, ঠিক আছে। এই যখন বলেছে তখন পিছন থেকে কে একটা মেরেছে, মাথায় কোপ মেরেছে। এখানে কোপ মারতে গিয়েছিল, এখানে কোপটা না মেরে বাবা যখন এরকম হয়ে গেছে তখন কোপটা এখানে পড়েছে। রামনগর এবং এগরায় খড়ি খেতে আগুন। একদিকে রামনগর থানার কান গ্রামে, অন্যদিকে এগরা থানার সাহারার চকমুরারি গ্রামের খড়ি খেতে আগুন। আগুন নেভাতে হাত লাগান গ্রামবাসীরা। দমকলের বেশ কয়েকটি আগুন নেভানোর চেষ্টা করছে ইঞ্জিন। প্রায় 100 বিঘে খড়ি ক্ষেত পুড়ে ছাই। খালি করা হচ্ছে আশেপাশের এলাকা। ফারাক্কা নুরুল হাসান কলেজে সেট চলার সময় বিতর্ক। কলেজের মধ্যে আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ ফারাক্কা নুরুল হাসান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কলেজেরই অধ্যাপক সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তুলে ধরলেন ঘটনার ভিডিও। টাকার বিনিময়ে আলাদা করে পরীক্ষা নেওয়ার অভিযোগ কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। ফেসবুক লাইভ হচ্ছে বুঝতে পেরে দৌড়ে পালান ওই দুই ছাত্র। সার্ভিস কমিশনের দাবি, ওই দুই পরীক্ষার্থীর জ্বর ছিল, তাই ওদের আলাদা ঘরে বসানোর ব্যবস্থা করা হয়। যিনি ছবি তুলেছেন তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের। এটা তুমি করতে পারো না হুমায়ুন, এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের টিচার, প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল নিয়ে ক্যান্টিনে। এই জবাব কি দিবেন আপনি বলুন? আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল নিয়ে। আমি পুরোটাই লাইভ করেছি, এতে যা হবে আমার। দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি। আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি। এই আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর খাতা জমা দিতে এলাম এখানে। ফার্স্ট হাফের পরীক্ষা 11:30, 10:30 থেকে 11:30। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতায় আমার জমা দিলাম। জমা দেওয়ার পর তো আর কারো থাকা কথা নয় রুমে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা।
আমি তখন দেখলাম তালা মারার দিকটাই। তখন কত নম্বর রুম ওটা? ওটা নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই, এখানে কোনো রুম নেই, এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। আচ্ছা, ক্যান্টিনের মধ্যে পড়ে করছেন? ক্যান্টিন প্যাসেজের মধ্যে কিছু রুমও আছে সেইখানে। না, যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস হয়? সেখানে জীবনেও ক্লাস হয় না, পরীক্ষাও হয় না। এই ঘটনা এর আগেও ঘটেছে, পুনরাবৃত্তি আজকে হচ্ছিল, আমি থামতে পারিনি নিজেকে। এটা প্রিন্সিপাল জানেন, তার ছাত্র যারা পরীক্ষা দিয়ে তারা জানেন। প্রমাণ করা বড়ই মুশকিল টাকা দিয়েছেন কি না, তবে কিছুতে একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। হয়তো প্রিন্সিপাল তালা মেরে রেখেছে, কেন আমি বুঝতে পারছি না, বেরোতে দিচ্ছে না। আটকে রেখেছে, তালা মেরে বেরোতে দিচ্ছে না। যিনি অভিযোগ করছেন, আমিও দেখলাম ফেসবুক লাইভে, তিনি কলেজের একজন শিক্ষক। তো এটা কলেজ সার্ভিস কমিশন দেখবে, এতে আমাদের তো কলেজের কোনো ব্যাপার নয়, কলেজ শুধু অর্গানাইজ করছে। এবং এই ব্যাপারে যারা প্রিন্সিপাল এবং যারা অফিসিয়াল কর্তৃপক্ষ আছেন, দায়িত্বে আছেন, কলেজ সার্ভিস কমিশনের নিশ্চয়ই কোনো ইনচার্জ আছেন, তারা এটা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। তবে এটা যদি ঘটনা ঘটে থাকে, এটা ঠিক নয়। এটা সত্যতা কতটুকু আছে জেনে তারপরে তো আমরা কথা বলবো। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে হিঙ্গলগঞ্জে বিজেপির মণ্ডল সভাপতিকে অপসারণের দাবি দলেরই একাংশের। হালদার মোড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। মণ্ডল সভাপতি সুকুমার মণ্ডলের দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা অন্য দলের কাছ থেকে টাকা নিয়ে দলের বদনাম করার জন্য এইসব করছেন। একদিকে রাস্তার বেহাল দশা, অন্যদিকে রাস্তার ধুলোয় অতিষ্ঠ এলাকার মানুষ। ধুলোয় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। একাধিক অভিযোগেও কাজ না হওয়ার অভিযোগ। রাস্তা মেরামতের দাবিতে বাঁশ দিয়ে আরামবাগের মুতডাঙ্গা থেকে বর্ধমানগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ, পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। এইবার আজকের আমরা আটকেছি দীর্ঘদিন ধরে, এইরকম ধুলোয় মানে কুয়াশা হয়ে যাচ্ছে, মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। আশেপাশে যে বাড়ি রয়েছে, যদি একটু ডাক্তারখানা বা আমাদের ব্রিজে এসে দাঁড়িয়ে বাস ধরার জন্য যদি দাঁড়াতে হয়, তাতেও যে বাচ্চা ছেলে নিয়ে খুব অসুবিধার মধ্যে আমরা দুর্ভোগ করছি। আর জলও দিচ্ছে না, কিছুই করছে না। 5 বছর থেকে মানে যে একই অবস্থা, মাঝে মাঝে জল দিতে আসছে, মাঝে মাঝে আসেনি। আজ মানে 2 বছর মানে জল দেয়নি রাস্তায়। রাস্তা বাগাকার নাই করুক, আমাদের বাড়ি থেকে তো একদম মানে বেরোনো যায়নি। বাস স্টপেজে দাঁড়াবো, সে ধুলোই মানে প্রচুর ধুলো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আগুন। মাথাভাঙার জোরপাটকি গ্রামে জল নিকাশির কাজ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। জল নিকাশির কাজে বাধা পঞ্চায়েত সদস্য অনুগামীদের। যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদকের বাড়িতে আগুন। পঞ্চায়েত সদস্য হামিদা বানু বিবির অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার গ্রাম পঞ্চায়েত সদস্য। বাড়ি পাশেই কলের পরে একটা ড্রেন হচ্ছিল, পঞ্চায়েত এসে ওই উন্নয়নমূলক কাজকে বাধা দিল আর কি। তো আমরা উন্নয়নমূলক কাজ চাই। পঞ্চায়েতের অনুগামী ওরা সবাই মিলে আমাদের উপরে হামলা চালায়, বোম বন্দুক নিয়ে আসে, হামলা করে, পরে এদিকে এসে দেখে আগুন লাগছে। আমি মেনে নিলাম দল তাকে বহিষ্কার করছে, তার পঞ্চায়েতই তো বহিষ্কার হয়নি। সেই বোধে যাবতীয় কাজ করার দায়িত্ব আমি জানি, যেটা জানা আছে সেই পঞ্চায়েতে করে। কিন্তু পঞ্চায়েতকে অন্ধকারে রেখে সাজুল ইসলাম এবং সুরঞ্জিত দাস বলছে আমরাই পঞ্চায়েত, আমরাই কাজ করব। বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু 2 যুবকের। ঘটনায় আহত আরো 4 জন। ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও এলাকার বাসিন্দারা। মৃতদের নাম ইন্দ্রজিৎ লেট ও বন্যেশ্বর লেট। মৃতদের বাড়ি বীরভূমের মারগ্রাম থানার বড় হাজারপুর গ্রামে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশের মৃত্যু। কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর সীমান্তে গোবিন্দপুর বিওপিতে সীমান্তের তার কাটতে গেলে বিএসএফ বাধা দেয়। বাধা দিতে 2 জন ব্যক্তি বিএসএফ এর উপর আক্রমণ করে বলে অভিযোগ। পাল্টা বিএসএফ গুলি করলে 2 ব্যক্তির মৃত্যু হয় বলে দাবি। বর্ধমান স্টেশন দুর্ঘটনায় আরও 1 জনের মৃত্যু হলো সুধীর সূত্রধরের। জল ট্যাঙ্ক দুর্ঘটনায় আগেই 3 জনের মৃত্যু হয়েছিল, পরে আরও 1 জনের মৃত্যু হলো। নিউজ 18 বাংলার খবরের জের। বালিচকে ফ্লাইওভার তৈরিতে তৎপরতা রেলের। নিউজ 18 বাংলার খবর দেখে সক্রিয় রেল কর্তৃপক্ষ। রেলগেট বন্ধ করে ফ্লাইওভারের কাজ। আপাতত ঘুরপথে হবে যান চলাচল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলছে। গেটের মুখ টোটাল সিল করে দিয়েছে, ব্যারিকেড মেরে দিয়েছে। ছোটো গাড়িগুলো যাবে, জাস্ট বড় গাড়ি কোনো যেতে পারবে। লাইনে ম্যাক্সিমাম সব অঙ্কাটা খালি মিলে ম্যাক্সিমাম 100-150 গাড়ি ধরুন না। এই ফ্লাইওভারটা সম্পূর্ণ হলে আপনাদের কতটা উপকার হবে? সম্পূর্ণ হলে তো প্রচুর উপকার আছে।
এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নোনা পুকুরে একটি বাড়িতে বিধ্বংসী আগুন, রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলছে নোনা পুকুরের একটি বাড়িতে। দেখছেন সেই ছবি, নোনা পুকুরের বাড়িতে বিধ্বংসী আগুন, আগুনে লেলিহান শিখা একেবারে আকাশ থেকে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি, নোনা পুকুরের বাড়িতে বিধ্বংসী আগুন। আমাদের সঙ্গে রয়েছেন সমীর। সমীর, কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো এই মুহূর্তে 4টে দমকল এসছে, এই মুহূর্তে এখন আগুন জ্বলছে 3তলা বাড়িতে এবং সবাই যারা ওই পরিবার ছিল সবাইকে মই করে নামিয়ে নেওয়া হয়েছে এবং অন্য বাড়ি থেকে ফায়ার ব্রিগেড জল দিচ্ছে এবং নানাভাবে চারদিক থেকে ঘিরে ফায়ার ব্রিগেড জল দেওয়ার চেষ্টা করছে এবং আগুন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো আগুন জ্বলছে 3তলা বাড়ির ওপরে, এখন আগুন জ্বলছে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি এবং ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড এসছে এবং থানায় এসে যতটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সংবাদ মাধ্যমকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সমীর, ওই বাড়িতে কেউ কি কোনো আটকে যাওয়ার খবর পাচ্ছ? কেউ আটকে থাকতে পারেন সেই বাড়িতে? না, ওই বাড়িতে যারা ছিল সেই সময় ওই ফায়ার ব্রিগেডের লোকেরা মই থেকে এবং স্থানীয় যারা ছিল তারা মই করে ওখান থেকে ওপর থেকে নামিয়ে নিয়েছে। এই মুহূর্তে কেউ আটকে ওই বাড়িতে নেই। ঘটনাস্থলে পুলিশ সব যাদেরকে নামাবার সবাইকে নামিয়ে দিয়েছে, এই মুহূর্তে কেউ নেই। সমীর, কিভাবে আগুন লাগলো, কোনো প্রাথমিক অনুমান কিছু করা যাচ্ছে কি? এই মুহূর্তে বলতে পারছে না এই মুহূর্তে কোথা থেকে আগুনটা লেগেছে এবং আগুনটা ওরা এখন তদন্ত করে দেখবে, তারপরে এখন এই মুহূর্তে ফায়ার ব্রিগেড এবং পুলিশ কিছু বলতে চাইছে না কিভাবে আগুনটা লেগেছে। একেবারেই আমরা আপনাদের দেখাচ্ছি সেই ছবি, রীতিমতো বিধ্বংসী আগুন লেগে গিয়েছে নোনা পুকুরের একটি বাড়িতে এবং সেখানে যারা ছিলেন তাদেরকে মই দিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে। এখনো পর্যন্ত সেই বাড়িতে কারো আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু কিভাবে সেখানে আগুন লাগলো এই বিষয়টি এখনো পর্যন্ত সামনে আসেনি। ইতিমধ্যেই সেখানে দমকলের ইঞ্জিন কাজ করছে, আগুন নেভানোর চেষ্টা চলছে, তবে রীতিমতো বিধ্বংসী আগুন লেগে গিয়েছে নোনা পুকুরের বাড়িতে এবং আটকে থাকাদের বের করে নিয়ে আসা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সমীর। সমীর, এই মুহূর্তে দমকলের কটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে? 5টার মতন ইঞ্জিন এসছে, আরো ইঞ্জিন আসছে, যেহেতু আগুনটা লেগেছে সেই এবার 3তলা বিল্ডিং এর উপরে। হ্যাঁ, আমরা ওইদিকে ছিলাম তো, আমরা জাস্ট পৌঁছে সুজিতদার বাইট করবো। আমরা এই দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। দাদা বাইটটা করছে, বাইটটা করি আগে। 5 জনকে উদ্ধার করা হয়েছে, 5 জনকে উদ্ধার করা হয়েছে। আমার লোকেরা উপরে আছে, নামতে দিন। এখন উপরে কে আছে? জয়ন্তের নম্বর, জয়ন্তকে ডাকা। আরে মুখে ঢুকিয়ে বল না, মুখ নামা। আরে কি আমি করছি, আরে কি করছিস ভাই? চাপ ওদিকে চাপ, আরে লেগে যাবে না, আমি ফেলিনি দাদা। আমার কাঁধে ক্যামেরা রেখেছো ভাই। নোনা পুকুরে বাড়িতে বিধ্বংসী আগুন এবং সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলছেন যে 5 জনকে সেই ঘর থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। দমকলের 6টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে নোনা পুকুরের সেই বাড়িতে আগুন নেভানোর জন্য, তবে রীতিমতো বিধ্বংসী আগুন লেগে গিয়েছে, যে কারণেই সেখানে আরো দমকলের ইঞ্জিন প্রয়োজন, দমকলের আরো ইঞ্জিন সেখানে এসে পৌঁছবে। তবে এই মুহূর্তে বাড়িতে আটকে থাকাদের বের করে নিয়ে আসা হচ্ছে সেখান থেকে। यहाँ पे कैसे आग लगा, किस तरीके से? कैसे आग लगा ऐसा तो नहीं बोलना सकता अभी लोग ऊपर में काम कर रहा है। किससे हम लोग जो खबर मिला है, हमारा आदमी 5 आदमी को उधर से रेस्क्यू किया है। सुजीता, छोटे बच्चे भी थे इस बिल्डिंग में? 2 बच्चे थे, 2 महिला, 1 महिला 2 पुरुष था, उसको उद्धार किया है। हमारा आदमी है, काम कर रहा है। तो ये कमर्शियल बिल्डिंग है या फिर इतना अभी नहीं না 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 এখনো পর্যন্ত পরে বলবো, এখন সব বলার সময়, একটু দাঁড়াতে দিন না, একটা কাজ চলছে, আমাদের লোকেরা কাজ করে বলছে তারা। সুজিতা, এই মুহূর্তে তো উদ্ধার করা হয়েছে, ওপরে কি আর আছে? আমার লোকেরা ওপরে আছে, নামুক, আমি সব রিপোর্ট নিয়ে আপনাকে দেবো। আমার লোকেরা কাজ করছে।
5 জনকে উদ্ধার করেছে আমাকে বলেছে, আমার সঙ্গে ফোনে কথা চলছিল, আমি এখন ফিজিক্যালি এসেছি এখানে, অফিসাররা আসুক আমি কথা বলবো। অনুমান কি করে করব, এইভাবে অনুমান করা সম্ভব হয়? দেখছি, হ্যাঁ দেখছি, আমার অফিসার ওপরে আছে, নামছে, কথা বলছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নোনাপুকুরের বাড়িতে বিধ্বংসী আগুন, সেখানে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ইতিমধ্যেই সেখানে কাজ করছে দমকলের 6টি ইঞ্জিন এবং ইতিমধ্যেই সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে 5 জনকে, যার মধ্যে 2 জন বাচ্চা, 1 জন মহিলা ও 2 জন পুরুষ ছিলেন, এমনটাই বলছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আমাদের সঙ্গে রয়েছেন মানস, এই মুহূর্তের কি পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ? দেখো অনিন্দিতা, যেটা আমরা দেখাচ্ছি যে দমকল মন্ত্রী সুজিত বসু এসে পৌঁছেছে এবং আগুনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, দমকলের 6টা ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু সেই চেষ্টাই করছে এবং ওপরে যারা ছিলেন 5 জনকে নামিয়ে নেওয়া হয়েছে, সেখানে মহিলা এবং শিশুও ছিলেন এবং পরবর্তীতে ওপরে কেউ আর আটকে রয়েছে কিনা বা পরিস্থিতিকে দমকল মন্ত্রী নিজে এখন ওপরে গিয়ে সরজমিনে সেটা দেখছেন এবং এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু পুরোটা অ্যারেস্ট করা হয়েছে কিনা সেটা দেখতে হবে এবং দমকলের ইঞ্জিন সেই প্রয়াসে এই মুহূর্তে রয়েছে, কিন্তু তবে আগুনকে ছড়িয়ে পড়তে দেওয়া হয়নি, আগুনকে অ্যারেস্ট করা গেছে। আর যারা ছিল ওপরে তাদেরকেও কিন্তু উদ্ধার করা গেছে, ওপরে যারা আটকে ছিল। এবার আর কেউ আটকে আছে কিনা বর্তমান পরিস্থিতি সেটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে যেটা বলা যায় যে এখানে ঠিক জোরে আওয়াজ হয়ে যে আকারে আগুন প্রথমে ছড়িয়ে পড়েছিল, সেইভাবে কিন্তু আগুনকে ছড়িয়ে পড়তে দেয়নি দমকল কর্মীরা। এই মুহূর্তে আগুনকে অ্যারেস্ট করা গেছে, এমনটাই এখানে এসে এই মুহূর্তে আমরা জানতে পারছি। অনিন্দিতা, আচ্ছা মানুষ, ওই যে বিল্ডিং, সেই বিল্ডিংটি কি রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল, এবং ওর পাশাপাশি কোনো আরো কি বহুতল রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা থাকছে কি? একদম, এখানে কমার্শিয়াল, নিচে অনেক দোকান রয়েছে এবং উপরে অফিস রয়েছে, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশে কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিংও রয়েছে। তবে পাশের বিল্ডিং এ যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই দিকে কিন্তু দমকল কর্মীদের কড়া নজর রয়েছে। দমকল কর্মীরা সকলে ওপরে গিয়েছেন, যারা এখানে আগুন নেভানোর কাজে রয়েছেন এবং পাশের বিল্ডিং এবং পেছনের বিল্ডিং এ যাতে আগুন কোনো রকমে ছড়িয়ে না পড়ে সেই দিকে কিন্তু দমকল কর্মীরা তৎপর এবং প্রয়োজনে দমকল মন্ত্রী বলছেন যে আরো ইঞ্জিন আনা হবে। তবে আগুন যেহেতু মোটামুটি নিয়ন্ত্রণে, তাই এই মুহূর্তে নতুন ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে 6টা ইঞ্জিনই আগুন নেভাচ্ছে। তবে যদি আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বা আরো কোনো সম্ভাবনা দেখা যায়, তাহলে কিন্তু দমকলে আরো ইঞ্জিন আসবে, এমনটাই দমকল মন্ত্রী আশ্বাস দিয়েছেন। তবে তিনি বলেছেন সমস্তটা আরো কিছুক্ষণ থেকে খতিয়ে দেখে তারপর তিনি এই বিষয়ে মন্তব্য করবেন। দেখতে পাচ্ছেন নোনাপুকুরে বিধ্বংসী আগুন, বাড়িতে বিধ্বংসী আগুন লেগে গিয়েছে এবং সেখানে ঘটনাস্থলে সরেজমিনে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে কাজ করছে দমকলের 6টি ইঞ্জিন। যদিও এখনো পর্যন্ত যা খবর, সেক্ষেত্রে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থা করা হচ্ছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে এই মুহূর্তে দমকলের 6টি ইঞ্জিন কাজ করছে এবং সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে 5 জনকে, যারা সেই বাড়িতে ছিলেন তাদের সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সমীর, কি আপডেট? দেখো এই মুহূর্তে 6টা ইঞ্জিন কাজ করছে এবং ঘটনাস্থলে নোনাপুকুর এলাকার থানা আছে সেই থানার পুলিশ এসছে এবং ঘটনাস্থলে যে পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিং এ ইলেকট্রিক অফ করে দেওয়া হয়েছে এবং তার পাশে 2টো বিল্ডিং এই অফ করে দেওয়া আছে। যে বিল্ডিং এ কাজ হচ্ছিল, এইখানে লেদারের একটা কাজ হতো, চামড়ার কাজ হতো, সেইখানে কাজ করতো, সেইখানে কাজের মধ্যেই এটা করতো এবং পুলিশরা কোনোভাবে আমাদেরকে ছবি তুলতে দিচ্ছে না। যে ঘটনাস্থলে যে পুলিশ এসছে, আসার পরে যে ওখানে কোনোভাবে ছবি তুলতে বাধা দিচ্ছে যে কি এইখানে কোনোভাবে ছবি তোলা যাবে না। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সমীর। আপনারা দর্শকরা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই সেখানে দমকলের 6টি ইঞ্জিন কাজ করছে এবং 5 জনকে উদ্ধার করা হয়েছে। আপনাদের সেফটি সিকিউরিটি দায়িত্ব আমাদের। আপনি না বললে আমরা কাজ করব। নোনাপুকুরের বাড়িতে বিধ্বংসী আগুন, তবে সেই আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থা ইতিমধ্যেই করা হচ্ছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের 6টি ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে। ঘটনাস্থল সরেজমিনে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি সেখানে পৌঁছে গিয়েছেন এবং তিনি যেমনটা বললেন, ইতিমধ্যেই 5 জনকে সেই ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে, যার মধ্যে 2 জন বাচ্চা ও 1 জন মহিলা ও 2 জন পুরুষ ছিলেন, তাদের বের করে নিয়ে আসা হয়েছে এবং আশেপাশের বাড়িগুলিতে ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
যাতে সেই আগুন আরও দ্রুত ছড়িয়ে না পড়ে ইতিমধ্যে আগেই কিন্তু সেই ব্যবস্থা করছে দমকল বাহিনী এবং তারপর আগুন নেভানোর চেষ্টা চলছে। নোনাপুকুরের বাড়িতে বিধ্বংসী আগুন, সেই আগুনের শিখা দেখতে পাচ্ছেন, লেলিহান শিখা জ্বলছে এবং তার কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশেপাশের এলাকা। সেই বাড়ি যার যেখানে তার আশেপাশে অনেক দোকান রয়েছে, আরও পাশের আরও আবাসন রয়েছে, সেক্ষেত্রে আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থাটা আগেই করছে দমকল বাহিনী এবং ইতিমধ্যেই 6টি ইঞ্জিন কাজ করছে। প্রয়োজনে আরও দমকল বাহিনী আসতে পারে। দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে রয়েছেন, পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখছেন, কিভাবে আগুন লাগলো সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। তবে আপাতত উদ্ধার কাজ চলছে এবং আগুন নেভানোর কাজ চলছে। ইতিমধ্যেই 5 জনকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে।